দর্শক, আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনামগুলো। সংস্কারে বাধা দিয়ে ফ্যাসিবাদের পথেই হাঁটছে সরকার, অভিযোগ বিরোধী দলের। জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলের কথা বললেন মির্জা ফখরুল। জামায়াত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। আমি এটা তীব্র নিন্দা জানাচ্ছি। সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য প্রত্যেকটি বিষয়ে বিএনপি বিরোধিতা করে চলছে। বিয়াম স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী। বললেন, অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে জুলাই সনদ। হামে আরও 11 শিশু মৃত্যু। হাসপাতালে আসা রোগীদের অনেকেরই জটিল উপসর্গ। সেবা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক নার্সদের। গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কায় নিরাপত্তা জোরদার। আতঙ্কের কিছু নেই বলছে পুলিশ। নজরদারি বাড়ানোর তাগিদ নিরাপত্তা বিশ্লেষকের। কুমিল্লায় নিখোঁজের 12 ঘণ্টা পর এনবিআর কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার। খুলনার 13 খাদায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষে 1 জন নিহত। রাজনীতিকরণের কারণে খালি হয়ে গেছে ব্যাংক পুঁজিবাজার, বললেন অর্থমন্ত্রী। জানালেন, টাকা ছাপিয়ে অর্থনীতি পরিচালনা করবে না সরকার। টাকা ছাপিয়ে হাই পাওয়ার মানি আমাদেরকে ইনফ্লেশনারি সিচুয়েশন সৃষ্টি করতে না হয়, এই জায়গাটা আমরা থাকার চেষ্টা করতেছি। আমাদের পুরো ইকোনমিক পলিসির ওয়ান অফ দ্য মেজর গাইডলাইন এন্ড প্রিন্সিপাল হচ্ছে। মার্কিন প্রতিনিধি দল পৌঁছার আগেই ইসলামাবাদ ছাড়ল আরাকচির বহর। শাহবাজ মুনিরের কাছে দিয়ে গেল দাবি দেওয়ার তালিকা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আর সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। জনগণের বিপক্ষে গেলে জুলাই আবারও ফিরে আসবে বলে হুঁশিয়ার করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, গুরুত্বপূর্ণ সংস্কারে বাধা দিয়ে সরকার ফ্যাসিবাদের পথেই হাঁটছে। দুপুরে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সমাবেশে একথা বলেন আমির। এনসিপির আহ্বায়ক চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, গণভোটের মধ্য দিয়ে বিএনপির জন্ম হলেও এখন তারা গণভোটকেই অস্বীকার করছে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের নিয়ে জাতীয় সমাবেশের আয়োজন করে জামায়াত ইসলামী। সমাবেশে যোগ দেন সারা দেশ থেকে আসা হাজারো জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। সমাবেশে জুলাই যোদ্ধারা অভিযোগ করেন, সরকার ক্ষমতায় গিয়ে জুলাইকে ভুলে গেছে। আমরা সরকারকে আহ্বান জানাবো, আপনারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, গণভোট বাস্তবায়ন করবেন। অনেক সময় আমাদের আশ্বাসও দিয়েছিলেন আপনি গণভোট দেওয়ার জন্য, হ্যাঁ ভোট দেওয়ার জন্য। 70% আমরা ভোট দিলাম। এখন আপনারা ক্ষমতায় গিয়ে বসেছেন, চেয়ারে বসেছেন, এখন আমাদেরকে চেনেন না আপনারা। 70% জনগণের গণরায়কে গলা টিপে হত্যা করতে চাইলে এই দেশ থেকে আপনাদেরকে পালাতে হবে। সমাবেশে 11 দলীয় জোটের নেতারা বলেন, নির্বাচনের পর গণরায় বাস্তবায়ন না করে জাতির সাথে প্রতারণা করেছে সরকার। যে কোনো মূল্যেই জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেন তারা। যে বিএনপির জন্ম হয়েছিল গণভোটের মাধ্যমে, সেই বিএনপি আজকে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী গণভোটকে অস্বীকার করছে। ভারতপক্ষে বিএনপি তার অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে নতুন করে যে বিএনপি দলীয়করণ করছে, এটা আওয়ামী লীগের পথে বিএনপি বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে। 2-3 দিনের মধ্যে সংস্কারের যে কথাগুলি আছে সেটা বাস্তবায়ন করেন। কেউ বলছে সংস্কার, কেউ বলছে অ্যামেন্ডমেন্ট। এরকম ধারাবাহিক বক্তব্য রেখে কোনো লাভ নাই। 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ, মিছিল, সেমিনার, গোলটেবিল, দীর্ঘ কর্মসূচি শুরু হয়েছে। জাতীয় সংসদে আমাদের নেতারা লড়াই করবেন, রাজপথেও লড়াই চলবে। রক্তের এই মূল্য না পাওয়া পর্যন্ত এই আন্দোলন ইনশাআল্লাহ আমরা অব্যাহত রাখবো। গণরায় বাস্তবায়নে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতের আমির। তিনি বলেন, জনগণের বিপক্ষে গেলে জুলাই আবারও ফিরে আসবে। যে সমস্ত জায়গায় পরিবর্তন দরকার, সুশাসন কায়েমের জন্য, সত্যিকারের স্বাধীনতার স্বাদ জনগণকে দেওয়ার জন্য প্রত্যেকটি বিষয়ে
বিএনপি বিরোধিতা করে চলছে। এটি জাতির সাথে সুস্পষ্ট প্রতারণা। মনে রাখবেন, জুলাই শুধু 24 সালে ছিল না, জুলাই প্রত্যেক বৎসরে আছে। সে জুলাই আবার ফিরে আসবে ইনশাআল্লাহ, এবং তখন ফাইনালি ফেসিবাদের কবর রচনা হবে। এ সময় ক্যাম্পাসগুলোতেও সংঘাত বন্ধের আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের সন্তানদের হাতে দাকিরিস কুড়াল দেখতে চাই না, আমরা খাতা এবং কলম দেখতে চাই। আমরা কোনো আদুবাই দাদুবাই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আমাদের সন্তানদের উপর সড়িগুড়া আমরা এটা দেখতে চাই না। এ সময় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ স্বৈরাচার মুক্ত হবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। শুভবুদ্ধির উদয় হোক। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। জামায়াতকে রাজনৈতিকভাবে কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে, এ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, নির্বাচনে ব্যর্থ হয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বিরোধী শক্তি। নয়াপল্টনে দলের কার্যালয়ে যৌথ সভা শেষে কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, 1 মে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে 2 মাস। এরই মধ্যে সংসদে এবং বাইরে সভা সমাবেশে সরকারের কড়া সমালোচনা করছে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলের জোট। আর জুলাইর সাথে যারা বেঈমানি করবে তাদেরকে ছাড় দিয়ে কথা বলা হবে না। কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও ছাত্রদল ও শিবিরের কর্মী সমর্থকদের সঙ্গে উত্তেজনা বা বিরোধ দেখা দিচ্ছে। জুলাইয়ের 2 পক্ষ শক্তির নেতারা কেউ কাউকে ছাড় দিচ্ছেন না মৌখিক আক্রমণে। নির্বাচন নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের কঠোর সমালোচনা করলেন বিএনপি মহাসচিব। শনিবার তিনি বলেন, নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে বিরোধী দল। যে জামাত ইসলামের আমির তিনি বলছেন যে বিএনপি ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। সমগ্র বিশ্বের সমস্ত দেশগুলো, বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলো, পত্র পত্রিকা, মিডিয়া এক বাক্যে স্বীকার করেছে যে এই নির্বাচনটি ছিল এই কালের, অর্থাৎ বাংলাদেশ সৃষ্টির পর থেকে সবচেয়ে নিরপেক্ষ, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন। ও সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিকভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ক্যাম্পাসে ছাত্র রাজনীতির উত্তাপ প্রসঙ্গ টানেন মির্জা ফখরুল। শিক্ষার্থীদের আহ্বান জানান অপরাজনীতি পরিহারের। যে সমস্ত পক্ষগুলো এই ধরনের অপকর্মে লিপ্ত হচ্ছেন তার বিরুদ্ধে থাকবেন, কারণ বাংলাদেশের স্বাধীনচেতা ছাত্র সমাজ, সচেতন ছাত্র সমাজ বরাবরই অপরাজনীতিকে পরিহার করেছে এবং জনগণও পরিহার করেছে, এবং আমরা এবারও দেখব যে জনগণ এগুলোকে প্রতিরোধ করবে এবং তাদেরকে পরিহার করবে। ব্রিফিংয়ের আগে যৌথ সভায় সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব। এতে সিদ্ধান্ত হয় 1 মে শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল। প্রধান অতিথি থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে তারা এই দিবসটি যথাযথ মর্যাদার সঙ্গে পালন করবেন। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রের প্রকৃত মালিক যে জনগণ, 2024-এর গণঅভ্যুত্থান তা আবারও প্রমাণ করেছে। জনপ্রশাসনের প্রতিটি স্তরে মেধা ও দক্ষতাকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশও দেন প্রধানমন্ত্রী। সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ল্যাবরেটরি স্কুল পরিদর্শনে যান প্রধানমন্ত্রী। হঠাৎ করেই ছিল তার এ পরিদর্শন। এ সময় তিনি শিশু শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন, প্রাণবন্ত সময় কাটান। উচ্ছ্বসিত ছোট্ট শিক্ষার্থীরা ছুটে আসে প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাতে, কেউ আবার অটোগ্রাফ নিতে। প্রধানমন্ত্রী ক্লাসরুমে ঢুকেই শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পড়াশোনার পাশাপাশি তিনি খেলাধুলা করারও পরামর্শ দেন। এর আগে বিয়াম ফাউন্ডেশন প্রাঙ্গণে নতুন অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। ফলক উন্মোচন শেষে দেশের সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি। পরে অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত সুধী সমাবেশে যোগ দেন সরকার প্রধান।
মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী স্মরণ করেন ২৪শে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে। তিনি বলেন, ১.৫ দশকের অপশাসন শেষে জনগণের ভোটে নির্বাচিত এই সরকার জন আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে। বিশেষ করে জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে সরকার কোনো আপোষ করবে না। ২০২৪ সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আবারও স্পষ্ট করে দিয়েছে এই রাষ্ট্রের মালিক এই দেশের জনগণ। সুতরাং জনপ্রশাসনের কর্মকর্তা হিসাবে রাষ্ট্রের মালিক জনগণের স্বার্থ এবং কল্যাণ নিশ্চিত করা আপনাদের প্রধান দায়িত্ব। জনপ্রশাসন সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী জানান, এখন থেকে নিয়োগ, বদলি কিংবা পদোন্নতির ক্ষেত্রে কোনো রাজনৈতিক প্রভাব নয়, বরং মেধা, দক্ষতা আর অভিজ্ঞতাকেই একমাত্র মাপকাঠি হিসেবে বিবেচনা করা হবে। বর্তমান সরকার মেরিটোক্রেসির বাংলাদেশ বিনির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ। রাষ্ট্রযন্ত্রের নিয়োগ, বদলি, পদোন্নতির ক্ষেত্রে মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা এবং অভিজ্ঞতাই এইগুলোকেই আমরা প্রধান বিবেচ্য হিসাবে গ্রহণ করতে চাই। স্বচ্ছতা ও দ্রুততার সাথে শূন্য পদে সরকারি কর্মচারী নিয়োগ, প্রশাসনিক সংস্কার কমিশন গঠন, শক্তিশালী পাবলিক সার্ভিস কমিশন গঠন এবং বেসরকারি সার্ভিস রুল প্রণয়ন সহ সর্বত্র প্রশাসনিক কাঠামোর কার্যকারিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার দৃঢ়প্রতিজ্ঞ। আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়তে সরকারি কর্মকর্তাদের বিশ্বমানের প্রশিক্ষণের আওতায় আনারও প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। দক্ষ ও জনবান্ধব প্রশাসনই আগামীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিএমকে আরও যে কোনো প্রয়োজনীয় সহায়তা প্রদানে। জিনাত আরা লাবণী, যমুনা নিউজ। হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্যানুযায়ী ২৪ ঘন্টায় প্রাণ গেছে আরও ১১ জনের। প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪২ জনের। সব মিলিয়ে এই সংখ্যা ২৫০র ঘরে। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শয্যা না পেয়ে বারান্দায় থাকতে দেখা গেছে শিশুদের। বেশিরভাগেরই উপসর্গ জটিল। চিকিৎসকরা বলছেন, হাসপাতালে আসতে দেরি করায় বাড়ছে মৃত্যু। মায়ের এই কান্নাই বলে দিচ্ছে কতটা দুঃসহ সময় পার করছে এই পরিবার। অসুস্থ সন্তানকে নিয়ে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে এখন ঠাঁই হয়েছে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। তবে জায়গা মেলেনি শিশু ওয়ার্ডে। অগত্যা বারান্দায় রেখেই চলছে চিকিৎসা। কালকে একটু ভালো দেখছিলাম, আজকে আবার এগুলা কালো হয়ে আবার হঠাৎ করে আবার চেহারাটা পুরো লাল হয়ে গেছে। গেল ১ মাস ধরে প্রায় একই রকম চিত্র এই হাসপাতালে। চিকিৎসার সুনাম থাকায় সারা দেশ থেকেই হামের নানা উপসর্গ নিয়ে রোগী আসছে। তীব্র জ্বর, শ্বাসকষ্ট আর ডায়রিয়া, সাথে শরীরে ওঠা ফুসকুড়ি। সব শিশুর ঘুরে ফিরে একই রকম উপসর্গ। জটিলতা জ্বর, সর্দি, কাশি, তারপরে হচ্ছে পাতলা পায়খানা, আর সারা শরীরে তো রেশ পড়ে গেছে। চিকিৎসকরা বলছেন, হামের উপসর্গ দেখা দেওয়া মাত্রই হাসপাতালে যেতে হবে। প্রান্তিক এলাকা থেকে ঢাকায় আসা বেশিরভাগ শিশুর অবস্থাই আশঙ্কাজনক। প্রথমে তো অনেক বেশি ছিল, তারপর আস্তে আস্তে একটু কমলো, আজকে 2 দিনে আবার একটু বেশি। আমরা চাচ্ছি আমাদের বাচ্চাগুলি তাড়াতাড়ি ভালো হোক, সুস্থ হয়ে যাক তাড়াতাড়ি। দৌড়াদৌড়িতে বাচ্চা কিন্তু অনেক সময় অক্সিজেন ডেফিসিয়েন্সিতেও খারাপ হয়ে যায়। বেশিরভাগ রোগী দেখা যায় যে ভর্তি 3 ঘন্টা থেকে 24 ঘন্টার মধ্যেও মারা যায়। এই জন্য আমি বলবো যে অভিভাবকদের একটু সচেতন হতে হবে, যেন আপনার বাচ্চার যদি হাম হয় আপনি শুরুতেই হাসপাতালে নিয়ে আসেন, আপনি ডাক্তারকে দেখান। হাসপাতালের দুঃসহ পরিস্থিতি শেষ করে যারা ছাড়পত্র পেয়েছে তাদের মুখে স্বস্তির হাসি। অনেক খারাপ অবস্থা ছিল, এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক খুশি লাগতেছে নিজের বাচ্চাকে সুস্থ দেখে। বাচ্চা আমার ছুটি পাইছে, ও সুস্থ হয়েছে, এটা আমার অনেক উন্নতি, এটা আমি বললে প্রকাশ করতে পারবো না। হামের প্রাদুর্ভাবের ৪২ দিন পার করছে দেশ। সব জায়গায় টিকা পৌঁছানোর পাশাপাশি কার্যক্রম নজরদারির পরামর্শ বিশেষজ্ঞদের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার পরিকল্পনাকারী 2 জনকে শনাক্ত করেছে আইন শৃঙ্খলা বাহিনী। গেল 23 এপ্রিল পুলিশ সদর দপ্তরের জারি করা এক চিঠির সংযুক্তিতে তাদের নাম পরিচয় উল্লেখ করা হয়, যা যমুনা টেলিভিশনের হাতে এসেছে। ওই চিঠির প্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনায়। তবে বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এমন চিঠির গুরুত্ব থাকলেও তাতে শঙ্কিত না হয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধির পরামর্শ নিরাপত্তা বিশ্লেষকদের। রিয়াজ রায়হানের রিপোর্ট। 2016 সাল থেকে পরের 5 বছরে অন্তত ডজন খানেক উগ্রবাদীর আস্তানায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। যেসব অভিযানে রাষ্ট্রীয় বাহিনীর সদস্য সহ শতাধিক ব্যক্তি নিহত হন। মাঝে কয়েক বছরের বিরতির পর দেশ জুড়ে আবারও জঙ্গি হামলার আভাস দিয়েছে খোদ পুলিশ সদর দপ্তর। সংস্থাটির এক গোপনীয় বার্তায় লেখা হয়, সম্প্রতি গ্রেফতারকৃত নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্য ইশতিয়াক আহমেদের সঙ্গে চাকরিচ্যুত 2 সেনা সদস্যের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। তারা দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছে। এসব স্থাপনার মধ্যে আছে জাতীয় সংসদ ভবন, সামরিক ও পুলিশ বাহিনীর নানা স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র ও শাহবাগের মতো জনাকীর্ণ এলাকা। এছাড়া রাষ্ট্রীয় বাহিনীগুলোর অস্ত্রাগারেও হামলার পরিকল্পনা করছে উগ্রবাদীরা। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ইউনিটকে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেয় পুলিশ সদর দপ্তর। পুলিশ সদর দপ্তরের চিঠির একটি সংযুক্তি হাতে এসেছে যমুনা টেলিভিশনের, যাতে দেখা যায় সম্ভাব্য হামলার পরিকল্পনাকারী হিসেবে 2 জনের নাম পরিচয় উল্লেখ করা হয়েছে, যাদের একজন মোহাম্মদ রায়েদ হোসেন মায়েদ, যার গ্রামের বাড়ি সিলেট, বর্তমানে একটি ব্যবসার সঙ্গে জড়িত বলে উল্লেখ করা হয় চিঠিতে। আরেকজন মোহাম্মদ রাকিব হাসান, বাড়ি ঢাকার ধামরাই এলাকায়, নিজ বাড়ি ছেড়ে সাভার এলাকার একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করছেন বলে চিঠি সূত্রে জানানো হয়। চিঠির বিষয়ে স্পষ্ট জবাব না দিলেও এই ব্যাপারে নির্দেশনা মতে কাজ চলছে বলে জানান সিটিটিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা এই তথ্যটা পেয়েছি এবং আমাদের সিটিটিসি, সাইবার ইন্টেলিজেন্স, আমাদের স্পেশাল অ্যাকশন, আমরা এই বিষয়ে কাজ করছি। আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমরা কাজ করছি, ইনশাল্লাহ আমরা এটাকে ফেস করতে পারবো। পুলিশ সদর দপ্তরের চিঠিতে চাকরিচ্যুত সেনা সদস্যের বিষয়ে কোনো তথ্য আছে কিনা কিংবা যেসব গুঞ্জন ছড়াচ্ছে সেসব বিষয়েও স্পষ্ট করেননি এই কর্মকর্তা। এটা আমাদের সিকিউরিটি প্ল্যানিং, আমরা সিকিউরিটি প্ল্যানিং অনুযায়ী অ্যাকর্ডিংলি যে স্থানগুলো এসেছে, তথ্য এসেছে, আমরা এই বিষয়ে কাজ করব। আমি এই বিষয়ে আমার কাছে এখনই এরকম স্পেসিফিক তথ্য নেই। ওটা আপনারা যা দেখেছেন আমরাও তাই দেখেছি। হঠাৎ পুলিশের এমন নির্দেশনাকে গুরুত্ব দিয়ে দেখলেও বিষয়টি খুব বেশি শঙ্কার নয় বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। নিরাপত্তা বাহিনী এবং সশস্ত্র বাহিনীর গোয়েন্দা সংস্থাগুলো তারা তাদের গোয়েন্দা কার্যক্রম চলমান রাখবে এবং এরকম কোনো আভাস পেলে এটা আরও তদন্ত করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। আমি মনে করি না এটা খুব উদ্বেগজনক কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়েছে। প্রিকশন আমাদেরকে নিতে হবে, তদন্ত করতে হবে। শুধু একটা জিনিসই আমরা চাই না যে এই গোয়েন্দা নাটক, জঙ্গি নাটক সাজিয়ে যাতে কোনো নিরীহ ব্যক্তির বিরুদ্ধে কোনো অ্যাকশন না নেওয়া হয়। তবে শুধু পুলিশ সদর দপ্তরের চিঠিই নয়, এরই মধ্যে পাকিস্তান ও আফগানিস্তান কেন্দ্রিক বিভিন্ন উগ্রবাদী সংগঠনের সঙ্গে সামরিক বাহিনীর সাবেক কয়েক সদস্যের যোগাযোগের গুজবও ছড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যেসব গুজব বা গুঞ্জন ছড়াচ্ছে সে বিষয়ে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর তাগিদ সামরিক বিশ্লেষকের। নজরদারি বাড়াতে হবে, বিদেশি কারা আসে, কাদের সাথে যোগাযোগ করছে, এবং এটা শুরু হওয়ার আগেই মূলেই এটা নিধন করতে হবে আমাদেরকে। এই জন্য নিরাপত্তা বাহিনী, সকল গোয়েন্দা সংস্থাগুলো একত্রিতভাবে কাজ করতে হবে এবং এটার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্টেলিজেন্স শেয়ারিং। আমাদের সকল গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে সকল তথ্য আদান প্রদান করতে হবে, যাতে আমরা ইউনাইটেডলি এই জঙ্গি সংগঠনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি। 23 এপ্রিলের জারি করা চিঠির পর উল্লেখিত স্থাপনা বা এলাকায় দৃশ্যমানের বিশেষ নজরদারির চেয়ে গোয়েন্দা ও প্রযুক্তিগত তথ্যের উপর জোর দিচ্ছে বিশেষায়িত সংস্থাগুলো। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় তার মরদেহ পাওয়া যায়। পুলিশ ও স্থানীয়রা জানায় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। তারা পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিহত বুলেট বৈরাগী কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী রাজস্ব কর্মকর্তা ছিলেন। তিনি চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে গত 24 এপ্রিল রাতে কুমিল্লা ফেরার পথে নিখোঁজ হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ ছিল। প্রায় 12 ঘন্টা পর তার মরদেহ উদ্ধার হলো। হত্যার রহস্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ।
খুলনার 13খাদা উপজেলায় ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 4 জন। সকাল উপজেলার 6 নম্বর মধুপুর ইউনিয়নের মধুপুর উত্তরপাড়া বিলে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ধান কাটাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শহীদুল গ্রুপ এবং মধুপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক সাইফুল মোড়লের অনুসারীদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় তারা। এতে সাইফুল গ্রুপের নূর আলম গুরুতর আহত হন। ঢাকায় আনার পথে মারা যান তিনি। সংঘর্ষে আহত 4 জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এতদিন কিছু লোকের হাতে ছিল অর্থনীতির নিয়ন্ত্রণ। রাজনীতিকরণের কারণে খালি হয়ে গেছে ব্যাংক পুঁজিবাজার। এখন অর্থনীতিতে গণতন্ত্রায়ন করছে বিএনপি সরকার, এমন দাবি করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান, এনবিআর 2 ভাগ হবে, তবে অধিকতর পর্যালোচনা করা হচ্ছে। বাজেট আলোচনায় ডিশ বিলের একটি অংশ টেলিভিশন চ্যানেলে দেওয়ার প্রতিশ্রুতি দেন অর্থমন্ত্রী। গভর্নর বলেন, 5টি ইসলামী ব্যাংক একীভূতকরণ নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি সরকার। মূল্যস্ফীতি অসহনীয়, অর্থায়ন নিয়ে আছে দুশ্চিন্তা, বৈশ্বিক নানামুখী চাপও স্পষ্ট। এরই মধ্যে আসছে বাজেট। সচিবালয়ে শনিবার বিকেলে অর্থমন্ত্রীর সঙ্গে প্রাক বাজেট আলোচনায় উঠে আসে সার্বিক অর্থনীতি এবং সীমাবদ্ধতার নানা দিক। প্রথমে বাজেট প্রস্তাব তুলে ধরে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ। মূল্যস্ফীতি ও ব্যাংক ঋণ নিয়ন্ত্রণ, ব্যক্তিখাতের বিনিয়োগ, এলডিসি চ্যালেঞ্জ, রাজস্ব আদায় বৃদ্ধি সহ গুরুত্ব পায় নানা দিক। আমাদের লম্বা সময় ধরে একটা হাই ইনফ্লেশন চলছে এবং ওয়ার্ল্ডের কোনো দেশে এত লম্বা সময় ধরে এত হাই ইনফ্লেশন কিন্তু নেই। 250 ml পানির বোতল ছাড় খুচরা দোকানদাররা এটা 12 টাকায় কিনে, এটা এমআরপি 20 টাকা স্যার, এটা কেন হবে? এনবিআরকে 2 ভাগ করার যে সিদ্ধান্তটা ছিল স্যার, সেটা তো কমিটি হলো, সেই কমিটি পরামর্শ দিল, তার অনুযায়ী 2টা ভাগ হলো। সে ভাগটা স্যার আবার মনে হয় একটা দরজা বন্ধ হওয়ার মতো অবস্থা স্যার। ক্ষমতায় এসে সরকার টাকা ছাপায়নি বলে স্পষ্ট করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর। জানান, 5টি ব্যাংক একীভূতকরণ নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। রাজস্ব খাতের নানা দিক নিয়ে কথা বলেন এনবিআর চেয়ারম্যান। তো গত বছর আমরা যেটা করেছি, 3 লাখ পর্যন্ত যাদের ব্যালেন্স থাকবে তাদের আবগারি শুল্ক হবে না। এবার ওনারা প্রস্তাব করেছেন 10 লাখ পর্যন্ত। এটা স্যার আমরা চিন্তা করবো স্যার, আপনার সাথে আলোচনা করে এটা কিভাবে আমরা আর একটু ঠিক করতে পারি। 5টা ব্যাংকের কোর ব্যাংকিং সফটওয়্যার যদি ইন্টিগ্রেশন না হয়, আমি এক ব্রাঞ্চে গিয়ে আরেক ব্যাংকের, এখন মূলত আসলে 5টা ব্যাংক স্ট্যান্ডঅ্যালোন চলছে। অর্থমন্ত্রী জানান, অর্থনীতিতে হবে গণতন্ত্রায়ন। টাকা ছাপিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থনীতি পরিচালনা করবে না সরকার। আপনি ফাইন্যান্সিয়াল সেক্টর এত পলিটিসাইজড হয়েছে, এত পলিটিসাইজড যে ব্যাংকগুলো আজকে খালি হয়ে গেছে। আপনি শেয়ার বাজার লুটপাট করে ফিনিশড হয়ে গেছে। টাকা ছাপিয়ে হাই পাওয়ার্ড মানি আমাদেরকে ইনফ্লেশনারি সিচুয়েশন সৃষ্টি করতে না হয়, এই জায়গাটা আমরা থাকার চেষ্টা করতেছি। আমাদের পুরো ইকোনমিক পলিসির ওয়ান অফ দ্য মেজর গাইডলাইন এন্ড প্রিন্সিপাল হচ্ছে এটা। পরে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী। ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদকরা জানান, প্রায় 4 কোটি ডিশ সংযোগ নিয়ে দেখা হচ্ছে টেলিভিশনের অনুষ্ঠান, কিন্তু এই অর্থের কোনো অংশ পায় না টিভি কর্তৃপক্ষ। সাংবাদিকরা বিজ্ঞাপনের রেট বৃদ্ধি, লেখক ও শিল্পীদের সম্মানী থেকে উৎসে কর্তন বন্ধের দাবি জানান। কেবল টেলিভিশনের কানেকশন আছে বাংলাদেশে 3.8 কোটি। বাংলাদেশে যত 30টার বেশি টেলিভিশন আছে, তারা একটা পয়সাও পায় না। সেটটপ বক্সের মধ্যে দিয়ে এটা ডিস্ট্রিবিউশনটা হয়। সেক্ষেত্রে পরিষ্কার হিসাব আপনি মানে ডিজিটালি পেয়ে যাবেন যে মোট কানেকশনের সংখ্যা কত। তখন যতগুলি কানেকশন আপনি ততজনের কাছ থেকে, তত অপারেটরের কাছ থেকে ট্যাক্স পাবেন। এখানে গ্যাপটা থাকবে না। লেখক শিল্পীদের যে সম্মানী দেওয়া হয় সরকারি প্রতিষ্ঠান থেকে, সেটার উৎসে কর করতেন আপনারা করেন। 2000 টাকা সম্মানী পেলে সেটা 300 টাকা কেটে ফেলা হয়। গণমাধ্যমের সমস্যা সুরাহার আশ্বাস দেন অর্থমন্ত্রী। জানান, পরিস্থিতি পরিবর্তনের জন্য সময় দরকার। আমি সহানুভূতিশীল, কিন্তু এটা তো আছে কিছু সংস্কৃতি আছে, সব মিলিয়ে আমরা আলোচনা করবো। আমরা পয়েন্ট নোট করেছি এগুলো। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের বাজেট ঘোষণার সম্ভাব্য তারিখ 11 জুন। ক্যাপিটাল মার্কেটের উপর আমাদের বড় ধরনের প্রোগ্রাম আছে, একটু অপেক্ষা করেন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।
প্রায় 15 ঘন্টা পর আবারও বন্ধ হয়ে গেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত কয়লা ভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন। 125 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটির টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মহাব্যবস্থাপক আবু বক্কর। তিনি জানান, অতি পুরাতন যন্ত্রাংশ হওয়ায় ঘন ঘন কারিগরি ত্রুটির ঘটনা ঘটছে। প্রায় 1000 ডিগ্রি তাপ সঞ্চালনের বয়লার টিউবটি ঠান্ডা হওয়ার পরপরই তা মেরামতের কাজে হাত দেয়া হবে। যুক্তরাষ্ট্রের বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টি ও জামিল লিমনের মৃত্যুর ঘটনায় আটক করা হয়েছে সন্দেহভাজন এক মার্কিন নাগরিককে। অন্য একটা ঘটনায় হিশাম সালে আবু গর্বি নামের এক মার্কিনীকে জিজ্ঞাসাবাদের জন্য নিলে সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। নিহত লিমনের রুমমেট ছিল ওই ব্যক্তি। তদন্তের এক পর্যায়ে সামনে আসে প্রায় 1 সপ্তাহ ধরে নিখোঁজ থাকা লিমন ও বৃষ্টির হত্যার সাথে তার যোগসূত্র। তার দেয়া তথ্যের ভিত্তিতেই শুরু হয় তল্লাশি অভিযান। শনিবার সকালে সামাজিক মাধ্যম ফেসবুকে এক পোস্টে বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার ভাই জাহিদ হাসান প্রান্ত। তবে এই নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি ফ্লোরিডা প্রশাসন। এর আগে শুক্রবার সকালে নিখোঁজ আরেক শিক্ষার্থী জামিল লিমনের মরদেহের কয়েকটি টুকরো উদ্ধার করে পুলিশ। এই ঘটনা নিশ্চিত করে ব্রিফ করেছেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মর্তজা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। লিমন মাদারগঞ্জ উপজেলার লালডোবা এলাকার জহুরুল হকের ছেলে। 2 ভাইয়ের মধ্যে লিমন বড়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল তার। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে 1 বছর আগে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যান। সেখানে তিনি পিএইচডি করছিলেন। এই হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি তার মরদেহ দেশে ফেরত চায় স্বজনরা। দেশি উদ্যোক্তাদের বঞ্চিত করে বিদেশি অপারেটরদের স্বার্থ রক্ষা করতেই অন্তর্বর্তী সরকার টেলিকম পলিসি তৈরি করেছে। টিআরএনবি আয়োজিত সেমিনারে এমন অভিযোগ করেছেন স্থানীয় উদ্যোক্তারা। তবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে পলিসি পর্যালোচনার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সকালে নতুন টেলিকম পলিসি উদ্যোক্তাদের প্রত্যাশা শীর্ষক সেমিনারের আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি। বিদেশি বিনিয়োগকে আকৃষ্ট করা, লোকাল বিনিয়োগকে প্রোটেকশন করা, এই কাজগুলোকে তিনি প্রাধান্য দেবেন। সেমিনারে সংশ্লিষ্টরা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের টেলিকম পলিসিতে স্থানীয় উদ্যোক্তাদের মতামতের প্রতিফলন নেই। সব ধরনের বিজনেসটা ইনশিওর করতে চায় টেলিকম অপারেটর। ওনারা চাচ্ছেন এনআইসিএসপি হতে কিংবা এনটিটিএন অপারেটর হতে। ওনারা চাচ্ছেন টাওয়ার শেয়ারিং এর ইনফ্রাস্ট্রাকচার একটা হতে। আর বিদেশ থেকে আসছে ওরা এসে মাস্তানি করতেছে, কারণটা কি? এবং ওদেরকে আমরা মাস্তানি করার সমস্ত সুযোগ সুবিধা বানিয়ে দিচ্ছি। ওরা যা চাচ্ছে আমরা করে দিচ্ছি। নতুন টেলিকম পলিসির মাধ্যমে তাদের ব্যবসা মোবাইল অপারেটরদের হাতে তুলে দেওয়া হয়েছে, এমন অভিযোগ করেন অবকাঠামো খাতের বিনিয়োগকারীরা। খুব দ্রুততার সাথে ইলেকশনের ঠিক 2-3 দিন আগে এটাকে অ্যাপ্রুভ করে দিয়ে তারা কি করতে চেয়েছেন আমি জানি না। আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা অর্গানাইজেশন বোধহয় প্রচুর কমেন্টস দিয়েছি, আমি দেখেছি। আমাদের এই কমেন্টসগুলো আমলে নেওয়া হয়নি মোটেই। টেলিকম পলিসি তড়িঘড়ি করে তৈরি করা হয়নি এমন দাবি করেন বিটিআরসির চেয়ারম্যান। বলা হয়েছে তড়িঘড়ি করে করা হয়েছে, কার উদ্দেশ্যে করা হয়েছে, লুকায়িত করে করা হয়েছে। আপনারা জানেন, আই এম নট এন এক্সট্রিমিস্ট, আই ডোন্ট মেক স্ট্রং কমেন্টস, বাট এগেইনস্ট দ্য স্ট্রং এলিগেশন উইথ ডিউ অ্যাপোলজি আই হ্যাভ টু মেক এ স্ট্রং কমেন্ট ইন ওয়ান ওয়ার্ড। এই যে এলিগেশনটা দেওয়া হলো, দিস ইজ আটার লাই। টেলিকম খাতে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। বলেন, পর্যালোচনা করা হচ্ছে নতুন টেলিকম পলিসি। সবার আগে বাংলাদেশ মিন্স ইটস অ্যাবাউট বাংলাদেশি পিপল, ইটস অ্যাবাউট কনজিউমার। দ্যাটস আ প্রায়োরিটি নাম্বার 1. Our priority number 2 is grow the business, grow the country, develop the economy. That's Babosha Bandhav Bangladesh. And priority number 3, we made it very clear in the manifesto. We want to increase our FDI investment by 400%. আসছে বাজেটে টেলিকম খাতের শুল্ক কাঠামো সংস্কারের দাবি জানান মোবাইল অপারেটররা। আসলে পলিসি মেকারদের একটু ভেবে দেখা দরকার। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।
নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল কুদ্দুসের প্রথম জানাজা। অংশ নেন দলের মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার এজেডএম জাহিদ হোসেন এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ কেন্দ্রীয় নেতারা। তারা বলেন, অন্যায়ের সঙ্গে কখনো আপোষ করেননি আব্দুল কুদ্দুস। গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জিয়া পরিষদকে সংগঠিত করতে। চিকিৎসক হিসেবেও তার অবদান ছিল অসাধারণ। দুপুর 2:20 রাজধানী নিউরো সায়েন্স হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 76 বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নাতি নাতনি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার জোহরে নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে মরদেহ। মার্কিন প্রতিনিধি দল পৌঁছানোর আগেই ইসলামাবাদ ছাড়ল ইরানের প্রতিনিধি দল। ইসলামাবাদ ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির নেতৃত্বাধীন ইরানের প্রতিনিধি দলটি। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করছেন দলটি। আল জাজিরার সূত্র মতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধ করতে তেহরানের দাবির আনুষ্ঠানিক তালিকা পাকিস্তানি নেতাদের পৌঁছে দিয়েছেন আরাকচি। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, আলোচনায় অংশ নিতে আজই পাকিস্তান যাচ্ছেন মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং কূটনীতিক জেরেড কুশনার। পাকিস্তানের বৈঠক শেষে ওমান ও রাশিয়া সফরের কথা রয়েছে আরাকচির। পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাজধানী বামাকো সহ একাধিক স্থানে হামলা চালিয়েছে জঙ্গিরা। একাধিক জঙ্গি গোষ্ঠীর সমন্বয় করে এসব হামলা চালিয়েছে বলে ধারণা দেশটির সেনাবাহিনীর। স্থানীয় সময় সকাল 6টা নাগাদ দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাটি মিলিটারি বেইজে হামলা হয়। বেশ কয়েকটি বিস্ফোরণ আর গোলাগুলির আওয়াজ পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাস্তা অবরোধ করে সেনা মোতায়েন করে সরকার। এছাড়া সেভারে, কিদাল এবং গাঁও শহরে অস্থিরতা ছড়ায়। দীর্ঘদিন ধরে আল কায়েদা ও আইএস সংশ্লিষ্ট বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীকে মোকাবেলায় কাজ করছে মালির সেনাবাহিনী। এছাড়া দেশটির উত্তরাঞ্চলে তাওরেক বিদ্রোহ দমনেও হিমশিম খাচ্ছে মালি সরকার। চট্টগ্রামে ঐতিহ্যবাহী আব্দুল জব্বারের বলি খেলায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ। বিকেলে লালদিঘি মাঠে 117তম আসরে তিনি রাশেদ বলিকে পরাজিত করেন। এবারের বলি খেলায় অংশ নেন বিভিন্ন স্থান থেকে আসা শতাধিক বলি। খেলায় অংশ নেয় অনেক শিশু, কিশোর ও প্রবীণ। মঞ্চ কাঁপিয়ে চলে মল্লযুদ্ধ। জমজমাট বলি খেলা দেখতে প্রখর রোদ উপেক্ষা করে ঢল নামে হাজার হাজার দর্শকের। ফাইনাল রাউন্ডে প্রায় 24 মিনিট লড়াইয়ের পর রাশেদ বলিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন কুমিল্লার বাঘা শরীফ বলি। টানা 3 বার এই খেলায় জয়ী হলেন বাঘা শরীফ। 1909 সালে শুরু হওয়া এই বলি খেলা কালের সাক্ষী। অংশগ্রহণ করে আমি হ্যাট্রিক জয় করেছি, তো আমার থেকে অনেক আনন্দ লাগতেছে। তো আমার থেকে বেশি আনন্দ লাগতেছে আমার কুমিল্লা জেলার মানুষ, হোমনা থানার, গানমারা ইউনিয়নের, মণিপুরের মানুষ অনেক আনন্দ আরো উপভোগ করতেছে। আমাদের ওয়াচ টাওয়ার রয়েছে, নির্বিঘ্নে এবং আনন্দমুখর পরিবেশে যাতে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে পারে সেই লক্ষ্যে চট্টগ্রাম মহানগর পুলিশ ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আদর্শ কে ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।